আমাদের প্রাণপ্রিয় রাহবার, বাংলাদেশের মেহনতি মানুষের প্রাণের স্পন্দন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনা মহানগর এবং জেলার নেতৃবৃন্দ, বিশিষ্ট ওলামায়ে কেরাম, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমবেত দেশপ্রেমিক দিনদার ভাইয়েরা আমার, আমি শুরুতেই আমরা যে আজকে স্বাধীনভাবে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছি, মুক্ত মনে কথা বলতে পারছি, আমরা যে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি স্বাধীনভাবে করতে পারছি, মানুষ যে মন খুলে কথা বলতে পারছে, এই পরিবেশ তৈরিতে যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন জুলাই বিপ্লব এবং আগস্টে 5 তারিখের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি যে রাজনৈতিক সংগঠনটি মাঠে ময়দানে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, জীবনের মায়া ত্যাগ করে যেই সংগঠনের নেতা কর্মীরা ঢাকার রাজপথ কাঁপিয়ে তুলেছিল, বুলেটের মুখে দাঁড়িয়েছিল, কারফিউ প্রত্যাখ্যান করে জনগণকে নেতৃত্ব দিয়েছিল, সেই সংগঠন হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশে একমাত্র রাজনৈতিক সংগঠন, যে রাজনৈতিক সংগঠন বৈষম্য বিরোধী ছাত্রদের পাশে ঘোষণা দিয়ে রাজপথে নেমেছিল। আমাদের নেতা পীর সাহেব চরমনাই ঢাকার রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের নেতা কর্মীরা সবাই রাজপথে ছিলেন, আমাদের প্রায় 40 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছে। অতএব আজকে বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে, যে বিপ্লব হয়েছে, যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান এবং বিপ্লব এটা যাতে জনগণের প্রত্যাশা পূরণের জন্য ভূমিকা পালন করে, এজন্য সবাইকে আমাদের তৈরি হতে হবে। বিশেষ করে এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন, তাদের প্রতি আমাদের দাবি থাকবে, আপনাদের কিন্তু আপনাদের বিরুদ্ধে অনেকেই অনেক রকম কথা বলে, দেশে বিদেশে অনেকে বলেন আপনারা অসাংবিধানিক সরকার, কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনাদের সবচেয়ে বড় বৈধতা হলো আপনারা জনগণের সমর্থন পেয়েছেন, আপনারা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সমর্থন পেয়েছেন, আপনাদেরকে সবাই শ্রদ্ধা করে, কিন্তু কিছু কিছু কাজের কারণে আপনাদের এই শ্রদ্ধার জায়গাটা আপনারা ম্লান করবেন না। আমরা দেখতে পাচ্ছি আপনারা নতুন করে কিছু উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, বিশেষ করে মুস্তফা সরওয়ার ফারুকীর মতো একজন বিকৃত চরিত্রের সমাজ বিধ্বংসী একজন নাটক সিনেমা বানানোর একজন বাংলাদেশের বিকৃত চরিত্রের একজন লোককে আপনারা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা করেছেন। কেন করেছেন? কাদেরকে খুশি করার জন্য করেছেন? আজকে দেশবাসী তা জানতে চায়। আমাদের নেতা পীর সাহেব চরমনাই গত পরশু 16 তারিখ সংবাদ সম্মেলন করে বলেছেন জনগণ এই উপদেষ্টাকে চায় না। তারপরেও দেখছি আপনারা কোনো উদ্যোগ নেন না। আমরা জানি এই গত 15.5 বছর বাংলাদেশের অপসংস্কৃতি প্রসারে এবং আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতাবাদী সংস্কৃতি বিনির্মাণে ভারতের পক্ষে একটি সাংস্কৃতিক বলয় তৈরি করার জন্য যে গোষ্ঠীটি তৈরি করা হয়েছে, যে প্লট তৈরি করা হয়েছে, যে বলয় তৈরি করা হয়েছে, এটার নেতৃত্বে ছিল মোস্তফা সরওয়ার ফারুক এবং তার বউ। ঠিক না? এখন 5ই আগস্ট তাদের সেই সংস্কৃতি বলয় হুমকির মুখে পড়েছে। তাদের 15.5 বছরের গড়ে তোলা সংস্কৃতি পরিমণ্ডল ধসে পড়েছে। এটাকে মেরামত করার জন্য
শক্তি এই মোস্তফা সরোয়ার ফারুককে সামনে নিয়ে এসেছে। আমরা পরিষ্কার বলতে চাই, জনগণ এতে করে আপনাদের প্রতি ক্ষুব্ধ। অতি দ্রুত এই উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করুন। আরেকটি বিষয়, আমরা বারবার বলেছি, ছাত্র জনতা রক্ত দিয়েছে, একটি বিপ্লব হয়েছে, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়, বরং বিগত 53 বছর যে রাজনৈতিক সংস্কৃতি চলেছে, যে অপরাজনীতি হয়েছে, বিগত 53 বছর যে বৈষম্য হয়েছে, বিশেষ করে এদেশের ইসলামী শক্তির সাথে সবচেয়ে বেশি বৈষম্য হয়েছে, এদেশে ইসলামের সাথে বেশি বৈষম্য হয়েছে। বিগত 53 বছরে বাংলাদেশে কোন নির্বাচনী কাঠামো গড়ে উঠে নাই। বাংলাদেশে সাংবিধানিক কাঠামোগুলো শক্তিশালী হয় নাই। এইগুলো মেরামত করার জন্যই আমাদের ছাত্ররা, শ্রমিকরা, মেহনতি মানুষ রক্ত দিয়ে পরিবর্তন ঘটিয়েছে। ঠিক না ভাই? অতএব সংস্কার হতে হবে। এদেশের মানুষ সংস্কার চায়। যারা জীবন দিয়েছে সেই ছাত্ররা, সেই ছাত্র সমাজ সংস্কার চায়। তাড়াহুড়া করে শুধুমাত্র ক্ষমতার হাত বদলের জন্য যেন তেন একটি নির্বাচন আমরা চাই না। তবে একটি বিষয়, এই জনপ্রত্যাশাকে আপনারা ভিন্নভাবে ব্যবহার করবেন না। আজকে আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের নেতা পীর সাহেব বলেছেন এই 16 তারিখ গত পরশু সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নে যে আপনারা কতদিনের মধ্যে নির্বাচন চান, তিনি বলেছেন 1 থেকে 1.5 বছর। এর বেশি হলে এটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আজকে আমরা কি দেখছি, বর্তমান প্রধান উপদেষ্টা, তাকে সবাই শ্রদ্ধা করে। আমি বলবো আপনার শ্রদ্ধার জায়গাটা নষ্ট করবেন না। তিনি গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে। আবার বলছেন এখন শুধু রেল লাইন মেরামতের কাজ চলছে। আমরা তো একেবারে বোকা শোকা মানুষরা, কিছু বুঝি। বাংলাদেশে রেল লাইন আছে কি নাই? আচ্ছা বলেন দেখি, যদি রেলগাড়ি চালু করতে হয়, রেল লাইন যদি না থাকে চালু হয় কি করে? তাহলে আপনি বললেন নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, আবার বললেন এখন রেল লাইন বসানো হচ্ছে। রেল লাইন না বসিয়ে আপনার নির্বাচনী ট্রেন কিভাবে চালু করলেন? এটা কিন্তু আমরা বুঝি নাই। আর একটা বিষয় হলো, গত 3 দিন আগে এই প্রধান উপদেষ্টা আজারবাইজানে বিখ্যাত একটি সংবাদ সংস্থা আল জাজিরার সাক্ষাৎকারে বলেছেন, সাংবাদিকের প্রশ্নে তিনি বলেছেন, সাংবাদিক প্রশ্ন করেছিল আপনারা কতদিনের মধ্যে নির্বাচন দিবেন? আপনি তার জবাবে বলেছিলেন 4 বছরের বেশি না। তার মানে 4 বছরের মধ্যে নির্বাচন দিবেন। আপনি কি নির্বাচিত সরকার যে আপনি একেবারে 4 বছর 5 বছর ক্ষমতা পার করবেন? এটা কিন্তু জনগণ মানবে না। আপনাদের বৈধতা হলো জনগণের প্রত্যাশা, জনগণের সমর্থন। এই জনগণ যদি আপনাদের কাছ থেকে হতাশা হয়ে যদি আপনাদের কাছ থেকে সমর্থন প্রত্যাহার করে, আপনাদের কিন্তু কোনো বৈধতা থাকবে না। অতএব নির্বাচন বিলম্বিত করবেন না। প্রয়োজনীয় সংস্কার করুন, ঠিক আছে, বিলম্বিত করবেন না। আরেকটা বিষয় হলো, নির্বাচনে তো আমরা অতীতে অনেককে ক্ষমতায় নিয়েছি, পরিবর্তন হয়েছে। এখন বিএনপি বলে তারা ক্ষমতায় গিয়ে নাকি সংস্কার করবে। বিশ্বাস হয় আপনাদের? আমাদের বিশ্বাস হয় না, কারণ অতীতে তারা বহুবার ক্ষমতায় গিয়েছিল, কিন্তু তারা কোনো পরিবর্তন করে নাই। শুধু বিএনপি নয়, বিগত 53 বছরে যারা এই রাষ্ট্র ক্ষমতায় গেছে তাদের জনগণের সামনে নতুন করে বলার কিছু নেই। জনগণ তাদের শাসন দেখেছে, তাদের অর্থনীতি দেখেছে, তাদের রাজনীতি দেখেছে। তাদের নতুন করে বলার কিছু নাই। এখন নতুন শক্তি হলো ইসলামী শক্তি। আমরা শুধু ইসলামী আন্দোলন একা ক্ষমতায় যেতে চাই না, আমরা বাংলাদেশের গোটা ইসলামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করে আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই। এই জন্য আপনারা দেখেছেন আমাদের
পীর সাহেব চরমনাই বাংলাদেশের সবগুলো ইসলামী সংগঠনকে ঐক্যবদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। শুধু আহ্বানই জানান নাই, তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী দিনের নির্বাচনে এদেশের ইসলামপন্থী শক্তি হবে প্রধান রাজনৈতিক শক্তি। আরেকটা বিষয়, বিগত 53 বছর কেন স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয় নাই, কেন কার্যকর পার্লামেন্ট হয় নাই, কেন কার্যকর নির্বাচন হয় নাই? কারণ হলো ত্রুটি হলো নির্বাচনী ব্যবস্থায়। এই নির্বাচন ব্যবস্থা বহাল রেখে বাংলাদেশে কার্যকরী পার্লামেন্ট হবে না, বাংলাদেশে দৈত্য দানব নির্মূল করা যাবে না, সন্ত্রাস নির্মূল করা যাবে না এবং বৈষম্য নির্মূল করা যাবে না। এই জন্য আমাদের নেতা পীর সাহেব চরমনাই বিশ্বে অনেক দেশে, প্রায় 100-র মতো দেশে যে আধুনিক নির্বাচন ব্যবস্থা রয়েছে, সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতির নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছেন। এখন অধিকাংশ রাজনৈতিক দলের দাবি হলো সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন। এখন সুযোগ এসেছে, এই সরকারের পক্ষে এটা সম্ভব। কোন নির্বাচিত সরকার পার্লামেন্টে গিয়ে এটা চালু করবে না। অতএব আমরা যে দাবি করেছি, এটা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, সমাজ সংস্কৃতি এবং সকল রাজনৈতিক সংগঠনের স্বার্থে বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি বিকাশের জন্য পিয়ার সিস্টেমের নির্বাচনের কোনো বিকল্প নেই। অতএব আমরা চাই পিয়ার পদ্ধতির নির্বাচন হোক, এটাই আমাদের দাবি। জনগণ এই দাবির সাথে একমত আছে, সকল রাজনৈতিক দল একমত আছে। বিএনপিকেও বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তোলার জন্য একটা জাতীয় ঐক্য গড়ে তুলি। পিয়ার পদ্ধতির পক্ষে আসুন আমরা সকলে মিলে জাতীয় ঐক্য গড়ে তুলি এবং আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গড়ে তুলি। এই আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী খুলনাবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে এই পর্যায়ে সভাপতির ভাষণ নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির, খুলনা মহানগর শাখার বিপ্লবী সভাপতি, জননেতা হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আওয়াল সাহেব। على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত মধ্যকার এই বিশাল সমাবেশে প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণের স্পন্দন, বাংলাদেশের ভবিষ্যতের এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আশার আলো দিশারি পীর সাহেব হুজুর চরমনাই, জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, খুলনাবাসী ভাইয়ের আমার, আমি খুলনা মহানগর ও জেলার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই সমাবেশকে সুন্দরভাবে সফল করার জন্য। ইতিমধ্যে আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমাদের সংগ্রামী আমির দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন। আগামী দেশ মানুষের উদ্বেগ এবং আশঙ্কা একটি সংকটময় অবস্থার দিকে যাচ্ছে কিনা এটা পরিষ্কার ভাবে আপনারা বুঝেছেন। বর্তমানের যে পরিস্থিতি চলছে, সতর্ক থাকা দরকার। জ্ঞানী মানুষ এক ভুল দুইবার করে না। অতীতে যে ভুলগুলি হয়ে গেছে, এই ভুলগুলি সামনে যেন না হয় এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অতীতে যারা চুরি ডাকাতি করে জনগণকে ধোঁকা দিয়ে এ দেশকে লুটপাট করে দেশকে একেবারে
ঝুরি একেবারে খালি ভাঙ্গা ঝুরি করেছে, তারা কিন্তু আবার দেশকে গড়ার জন্য আহ্বান করতেছে। কাজেই যারা বিগত দিনে প্রমাণিত চোর ডাকাত দুর্নীতিবাজ, এদেরকে আর সামনে ক্ষমতায় আনতে আমরা চাই না। আমরা চাই ইসলামের শক্তিটাকে আমরা এদেশে প্রতিষ্ঠা করতে। আর আল্লাহ বলেছেন, যদি তোমরা ইসলামের শক্তিকে প্রতিষ্ঠা করতে পারো, আমি কথা দিলাম আকাশের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। কাজেই আসুন আমরা সামনের বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার জন্য, সামনের নির্বাচনকে ত্রুটিমুক্ত করার জন্য, দেশকে সংস্কার করার জন্য, ইসলামী শক্তিকে আমরা প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের সংগ্রামী আমিরের নেতৃত্বে হাত পাখা মার্কায় আমরা সামনে একতাবদ্ধ হয়ে আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সকলে মিলে আমরা দেশকে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী খুলনাবাসী, সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন এদেশের গণমানুষের আস্থাভাজন নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামী মহাসচিব, রূপসী রূপসার কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক, আবাসীন জননেতা হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ বক্তব্য নিয়ে আসছেন। হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাশকুরুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশের মহতারাম সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব, প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর শাহাবুদ্দীন চরমনাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, আমি প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করছি আবু সাঈদ মুগ্ধ সহ আমাদের যে সকল ভাই বোনেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছে। আমরা শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছি। এখনো যারা আহত অবস্থায় বিভিন্ন জায়গায় কাতরাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করছি। আজ বর্তমান যে অবস্থা চলছে, আবু সাঈদের রক্তের সঙ্গে আমরা কি মুনাফিকি করছি কিনা, গাদ্দারি করছি কিনা, এই প্রশ্ন কিন্তু বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আজ খুলনার অবস্থা দেখলে বারবার প্রশ্ন আসে, খালিশপুর শিল্পনগরী বিরান ভূমিতে পরিণত করলো কারা? যারা আজকে ক্ষমতা পাওয়ার জন্যে উকিঝুঁকি মারছেন, বিশেষ করে শীত কাটা চোরের মতো শীত কাটা শুরু করেছেন, তাদের কাছে প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের আগে জবাব দিতে হবে। খালিশপুর শিল্পনগর কারা বিরান ভূমিতে পরিণত করলো, এই জবাব আগে দিতে হবে। সাথে সাথে এই দেশের টাকা পাচার করে বিদেশে যারা বিগমপাড়া তৈরি করেছে, বিলাসবহুল অট্টালিকা তৈরি করেছে, কাদের টাকা করেছে, এই প্রশ্নকে জবাব দিতে হবে। শুধু তাই না, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার বলেছি, দেশের ইতিহাস যারা সরকারে থাকে বিদায় নেওয়ার সময় সম্মানের সাথে বিদায় নিতে পারে না। এই জন্য আগেই আমরা পরামর্শ দিয়েছি, আপনারা যে বিষয়ের কারণে, যে প্রয়োজনে আবু সাঈদ মুগ্ধ সহ আমাদের শত শত ভাইয়ের জীবন দিতে হয়েছে, বিষয়টা ভুলে যাবেন না। আমরা বলেছি, যারা এদেশের শত শত হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, অবশ্যই তাদের বিচার করতে হবে। কোনো ফাঁক ফোকর দিয়ে বের হতে না পারে, এদিকে নজর রাখতে হবে। শুধু তাই না, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত নিহত হয়েছে,
তাদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। যারা বিদেশে টাকা পাচার করেছে টাকা ফিরিয়ে আনতে হবে, পাচারকারীদের যথাযথ বিচার করতে হবে। আর নির্বাচনের নামে যারা তামাশা সৃষ্টি করেছে অবশ্যই তাদের বিচার করতে হবে। যে সকল নির্বাচন কমিশন নির্বাচনের নামে তামাশা সৃষ্টি করেছে, এদেশের মানুষকে ধোঁকা দিয়েছে, অবশ্যই বিচার করতে হবে। তাহলে আগামীতে ওই একই কায়দায় চলতে থাকবে, আবার সেই দুর্নীতিবাদেরা সেই নির্বাচন কমিশনে আসবে। আর সাথে সাথে আপনারা শুনেছেন বিতর্কিত মানুষদেরকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এর কোন সিটকাটা চোরের মাধ্যমে ঢুকেছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। যা ঢুকানোর ব্যবস্থা করছে তাদেরকে বিচার করতে হবে, আর যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অবশ্যই প্রত্যাহার করতে হবে। তা নাহলে এদেশের মানুষ কিন্তু আপনারা জানেন রক্ত দেওয়া শিখেছে, জীবন দিতে শিখেছে। এখানে মুসলিম জনতাকে আর থামিয়ে রাখা যাবে না। আপনারা জানেন বন্দুকের নল দিয়ে এই মুসলিম জনতাকে কেউ থামাতে পারে নাই। আগামীতে এই দেশটাকে নিয়ে যারা খেলা করবে আর মানুষের সেই অধিকারকে হরণ করার চেষ্টা করবে, মাজলুম জনতা যেন বারবার নামতে না হয়। যদি নামে কারণ রিহাই হবে না। কোন শীতকাটা চোরকে আর সুযোগ দিতে চাই না। আপনারা আজকে বিশাল সমাবেশ আয়োজন করেছেন, ধন্যবাদ জানাতে হয়। বিশেষ করে জেলা শাখা মহানগর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহতারাম আমির খুলনাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিবেন। আমি আলোচনা সংক্ষেপ হচ্ছি, সময় একেবারে সংক্ষেপ। আমি আপনাদের সবাই মঙ্গল কামনা করি, দেশের মঙ্গল কামনা করি, দেশের জাতির আমরা মঙ্গল কামনা করি। আগামীতে যেন ইসলামের ভিতরে দেশটা পরিচালিত হয়। আমরা সবাই চেষ্টা করব। ইসলামী বাংলাদেশ পক্ষে আপনাদের সহযোগিতা থাকবে, দোয়া থাকবে, আশা ব্যক্ত করে আমরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই একটু ধৈর্য ধরেন না, কত কথা বলবো। সম্মানিত সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলা শাখার উদ্যোগে আজকের ঐতিহাসিক গণসমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির মূল্যবান ভাষণ নিয়ে আসছেন বাংলার কোটি কোটি জনতার হৃদয়ের স্পন্দন, ঐতিহাসিক সফল লং মার্চ নেতা, বঙ্গের অভিভাবক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির, আপোষহীন সংগ্রামী জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা নাই, নীতি চাই, যোগ্য নেতা পাইছি ভাই। সকল দলের খেলা শেষ, বাংলাদেশ السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا بالله حق جهاده. صدق الله العلي العظيم. সবাই তুমি শরীক করি আল্লাহুম্মা সাল্লি আলা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. ইসলামী আন্দোলন বাংলাদেশ
খুলনা জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব সহ যুগ্ম মহাসচিবরা সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের ছাত্র যুব বিষয়ক ছাত্র যুবকদের বিশেষ করে কেন্দ্রীয় সভাপতিরা, সেক্রেটারি, সম্মানিত ওলামা ইকরাম, প্রিয় খুলনাবাসী আমার ভাইরা, এই বাংলাদেশের ভিতরে 100-র মধ্যে শতকরা 92% মতো মুসলমান বসবাস। স্বাভাবিক, এটাই বাস্তবতা। মুসলমান থাকবে ইসলাম এর নীতি আদর্শের সাথে দাঁড়ায়। মুসলমান কখনোই মানব রচিত তাগুতের সাথে জড়াবে, এটা কিন্তু মুসলমানদের পরিচয়ের বিপরীত। আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শান্তির দূত হিসেবে। কিন্তু এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী চক্র ইসলামকে মিথ্যার মাধ্যমে এমন ভাবে উপস্থাপন করেছে, এখন অনেকাংশে মুসলমান সন্তানরাই ইসলামের নাম শুনলে ভয় পায়। আসলে ইসলাম কি আসছিল ভয়ের জন্য না শান্তির জন্য? আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলবো। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন ফ্যাসিস্ট, অর্থাৎ বারবার 3বার যারা ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করেছিল, আওয়ামী লীগের সরকার, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার হয় নাই। দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকিয়ে ঘোষণা দিয়ে জোর করে ডাকাতের মতো দেশ পরিচালনা করেছে। এই ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার, গুমি সরকার, টাকা পাচারকারী সরকার এবং বিদেশিদের দালাল সরকার ভারত উপমহাদেশের ইসলামের ইতিহাসকে বিকৃত করে মিথ্যা আবার পাঠ্যসূচির ভিতরে ঢুকিয়ে আমার ভবিষ্যৎ যে প্রজন্ম সন্তানগুলো ইসলামের ব্যাপারে জানা তারা ভুল মেসেজ পায়, ইসলামের বিরুদ্ধাচরণ করে, এই আচরণগুলো কিন্তু শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল মিথ্যা। এইভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে তাম দুনিয়ার মধ্যে ইসলামকে কি জানি একটা কঠিন একটা মানুষের জন্য অশান্তিকর নীতি আদর্শ হিসাবে আজকে সমাজে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আসলে ইসলামকে আসছিল অশান্তির জন্য, শান্তির জন্য। আমি বেশি লম্বা কথা না বলেই সংক্ষেপে এই কথা বলছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা। সেখানে দেখবেন এখনো মূল ফটকের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নামটা তো আমি লেখি নাই, মুসলমান লেখে নাই, বিজাতিরা লিখেছে। তারা দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম একটা বই আকারে লিপিবদ্ধ করেছে, দা 100 নামে। সেই বইয়ের শুরুতেই বিজাতিরা লিখতে বাধ্য হয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংক্ষেপ কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, আমার বারবার কথাটা বললে ভালো লাগে না, বলতেও হয়। চরমোনা ইউনিয়ন 2003 সাল আমি যখন নির্বাচনে চেয়ারম্যান হিসাবে দাঁড়িয়েছিলাম, তখন আমার বিরুদ্ধে এক শ্রেণীর ওই মিথ্যাচাররা হিন্দুদেরকে বুঝিয়েছে, হুজুর যদি নির্বাচিত হয়, চেয়ারম্যান হয়, তাহলে তোমাদের মন্দির টন্দির ভাইকে সব খালে ফেলাইয়া দেবে। এই কথাটা হিন্দুরা খুব ভালোভাবেই বলছে,
কিছু হিন্দু তো আমাদেরকে ভালো জানে। এক হিন্দু আমাকে বলতেছে, হুজুর আমাদের হিন্দুরা তো আপনাকে ভোট দেবে না। আমি বলি কেন? বলে হুজুর আমাদের হিন্দুদের ভিতরে সিদ্ধান্ত হয়েছে আপনি যদি চেয়ারম্যান হয়ে যান তাহলে আপনি তো আমাদের মন্দির যদি ভেঙে সব খালে ফেলাইয়া দেবে। আমি করে সর্বনাশ তো করছে, কারণ আমাদের এলাকায় হিন্দু সংখ্যা অনেক। যাই হোক, আমি আমাদের মাদ্রাসার যে মূল রাস্তা সিএমবি রাস্তা সেখানে চুল কাটতেছি, তখন এক হিন্দু আমাকে বলতেছে, হুজুর ও সোজা সরল মানুষ, আপনি যদি চেয়ারম্যান হন তাহলে আমাদেরকে তো আর পুজো টুজো করতে দিবেন না। না, আমি বলে সর্বনাশ করছি। ওখানে শুনলাম কি এখানে বড় বুঝি। তা যাই হোক, আমি বললাম যে তোদেরকে ভুল বুঝিয়েছে। ইসলাম এমন একটা নীতি আদর্শ, মুসলমানদের জান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব যতটুকু তাদের কাছে গুরুত্ব, ইসলামের নীতি আদর্শ বলেছে যে বিজাতিদের জান মাল ইজ্জত নিরাপত্তার গুরুত্ব হুবহু মুসলমানদের কাছে ওইভাবে। এবার আমি চেয়ারম্যান তো হয়ে গেছি। হওয়ার পরে আপনারা জানেন, এখন চরমনাই ইউনিয়নের খবর নিয়ে দেখবেন, গত সবর আগের সবরও এক ওয়ার্ড থেকে প্রায় 70 জনের মধ্যে হিন্দু আগে ভয়তে ভয়তে কাজ করতে, এখন প্রকাশ্যে ইসলামী আন্দোলনে সদস্য হচ্ছে। দেখেন না কয়েকদিন আগে। এখন হাকে যাকে হিন্দুরা, তারা এখন আমাদের হাত পাকা প্রতীকে নির্দ্বিধায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এখন তারা বলে, হুজুর আমরা ঘরের দরজা খুলে ঘুমাতে সুযোগ পেয়েছি, আমাদের বাগানে সুপারি এখন আমাদের আনতে বেগ পেতে হয় না, সুন্দরবতী আমাদের ঘরে নিয়ে আসতে পারি। ইসলাম হলো এর নাম। আজকে বাংলাদেশে 93 জনের মতো মুসলমান, আর সেই দেশটা 53 বছর যারা পরিচালনা করলো আমাদের এই সুন্দর দেশটাকে, তাম দুনিয়ার ভিতরে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে, ফাঁস হয়েছে, কলঙ্কিত করেছে। আজকে আমরা বাংলাদেশের মানুষ, যদি কেউ বিদেশে যায়, যদি জিজ্ঞাসা করে তুমি কে, আমি অমুক, দেশ কোথায়, বাংলাদেশ, সৌরাগ দেশের লোক আসছো। আপনারা জানেন চোরের সহযোগী তারাও চোর, খুনির সহযোগী তারাও খুনি, দুর্নীতিবাদদের সহযোগী তারাও দুর্নীতিবাদ। পরীক্ষিত 53 বছর স্বাধীনতার বয়স, যাদের মাধ্যমে দেশ চলছিল। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন কত বড় পশু হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী ওদের ন্যায্য অধিকারের দাবি যখন রাজপথে নেমেছিল, ঠান্ডা মাথায় গুলি করে পাখির মতো রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বারবার বারবার মুমিন এক ঘর থেকে পাছাড় খায় না। এই জন্য আমি বলবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রতীকে একটা এমপিও সংসদে যায় না। এর অর্থ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ একেবারে দুর্বল? আমাদের কিন্তু সংগঠনের কোনো কাঠামোই তো নাই, লোকজন আছে, এই জন্য তো আমরা ক্ষমতায় যাই নাই, ঠিক না? আসলে বাস্তবতা হলে যে অনেকে চিন্তার ব্যবধান পায়, বারবার বারবার ওরা বিভিন্ন আমাদেরকে ধোকা দিয়ে সিঁড়ি বানিয়ে ক্ষমতায় যে টুন টুনা টুন টুন শব্দ ব্যবহার করে, এবং অনেক আমাদের ইসলাম এই দলগুলো বিভিন্ন কায়দায় এদেরকে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে তাদেরকে নিয়ে ওই টেবিলের মধ্যেই মদের লাইসেন্স, মদের আইন পাশ করা হয়, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, কোরআনের বিরুদ্ধে আইন করা হয়, ইসলামের বিরুদ্ধে আইন করা হয়, দেশের বিরুদ্ধে আইন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার ওদের এই ধোকা, খুন এবং টাকা পাচারের জন্য সহযোগী শক্তি হইতে চায় না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো লেজুর ভিত্তিক পরগাছা হতে চাই নাই। আমরা পরগাছা কেন হব? এদেশ আমার, এদেশে জন্মগ্রহণ করেছি আমার, এই দেশ স্বাধীন করেছে ওলামায়ে কেরাম।
শাহজালালের জন্মভূমি, শাহপরানের জন্মভূমি, শাহজালালের জন্মভূমি। এই দেশের নাস্তিকরা বাধা উঁচু করবে আর মুসলমান চেপে থাকবে, এটা হতে পারে না, এটা হতে হয় না। আপনারা জানেন 2024 জানুয়ারি 7ই নির্বাচন। আমাদেরকে কি কি অফার দেওয়া হয়েছে তা আমি জানি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারবার আমাকে নিয়ে যে বৈঠক করে কি বলেছে এটা তো আমি জানি। এমনকি তারা বিরোধী দলকেও আমাদেরকে বানাতে চেয়েছিল, কিন্তু আমরা পরিষ্কার বলেছি ইসলামী আন্দোলনকে চিনতে ভুল করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক 2-1টা এমপির জন্য, 2-1টা মন্ত্রিত্বের জন্য, সম্মানের জন্য, সম্পদের জন্য রাজনীতি মানে রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। আমি সকল কথা আহ্বান জানাবো। আমাদের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সহ অন্যান্য দায়িত্বশীল কথা বলেছেন, কথা আমি পুনরাবৃত্তি না করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এখন চোখে দেখে কি জানি তোমরা কারা, কোথা থেকে এসেছো, কাদের বুকে পা রেখে এসেছো, কাদের রক্তে খেলা খেলছো, কাদের চাপে খেলা করছো, বাংলাদেশের জনগণ জানতে চায়। এই ঠোকাবাজি ওই বস্ত্রে বসে করা যাবে না। বারবার বলেছি, আজকে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখদের শব্দ কান থেকে এখনো যায় নাই। এখনো মা বলতেছেন আমার সন্তান কয়েকদিন পর্যন্ত আমাকে মা বলে ডাক দেয় না, সেই শব্দ এখন আমাদের কান থেকে যায় নাই। আর বিনা পরিশ্রমে চেয়ার পাইছেন আর ওখানে বসে বসে তামসা করছেন। এই তামসা দেখার জন্য জনগণ আপনাদের ওখানে বসায় নাই। জনগণের প্রত্যাশা ছিল 53 বছরে যারা বারবার আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিয়ে মাথায় নুন রেখে বড়ই খাওয়ার প্রবণতা দেখিয়েছে, এর পরিবর্তনের মাধ্যমে এই বাংলাদেশটা হবে একটা কল্যাণ রাষ্ট্র, সুন্দর রাষ্ট্র। এই দেশটা হবে তামাম বিশ্বের মধ্যে মাতা সম্মান সবার উচ্চ করে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র। সেজন্যই আমরা রাজনীতির মাঠে রাজনীতি করছি। আমি সকলকে তার আহ্বান জানাবো, আপনাদেরকে খুলনাবাসীর ধন্যবাদ জানাই। আমাদের সরকারকে আজকে নির্দেশে মেয়র নির্বাচন করছিল হত্যাকাণ্ড, আপনারা যে পরিমাণ সমর্থনের মাধ্যমে ইসলামকে সম্মানিত করেছেন, আমি হিসেবে আপনাদের খুলনাবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইসলামের জন্য, দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য সাথে সাথে